আপনি যতবার আইসক্রিম বা কেকে ভ্যানিলার সুন্দর গন্ধটা পান, সেই পুরো জিনিসটার পেছনে লুকিয়ে আছে 12 বছর বয়সী একটা দাস বালকের গল্প, যাকে ইতিহাস প্রায় ভুলেই গিয়েছিল। আর এটা জানার পর আপনি বুঝবেন, বয়স বা অবস্থান কখনোই আসল প্রতিভাকে আটকাতে পারে না। সময়টা 1841 সাল, আফ্রিকার পূর্ব উপকূলে ছোট্ট একটা ফরাসি উপনিবেশ, রেউনিও দ্বীপ। এই দ্বীপে তখন একটা প্ল্যান্টেশনের কাজ করত একটা 12 বছরের ছেলে, নাম এদমো। জন্ম থেকেই সে দাস। তার নিজের কোনো পদবিও ছিল না। তাকে চেনা হতো তার মালিক ফেরিওয়াল বেলিয়ে বোমের নামের সাথে জুড়ে দিয়ে। এদমোর কাজ ছিল প্ল্যান্টেশনে গাছপালা দেখাশোনা করা আর তার মালিকের ভালোবাসার একটা বিশেষ উদ্ভিদ ভ্যানিলার যত্ন নেওয়া। তখন ভ্যানিলা নিয়ে সেই সময় ইউরোপে একটা বিশাল সমস্যা ছিল। ভ্যানিলা গাছ আসলে মেক্সিকোর প্রায় 300 বছর আগে স্পেনীয়রা এটা ইউরোপে নিয়ে এসেছিল। আর পুরো পৃথিবীর মানুষ ভ্যানিলার সেই মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরা চেষ্টা করেছিল রেউনিও, মরিশাস, এমনকি ভারতেও ভ্যানিলা গাছ লাগানোর। গাছ ঠিকই বড় হতো, ফুলও ফুটতো, দেখতে একদম মেক্সিকোর মতোই সুন্দর। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটতো, কোনো ফলই আসতো না। বছরের পর বছর, হাজার হাজার গাছ, অথচ একটাও ভ্যানিলা বীজ পাওয়া যেত না। ইউরোপের বড় বড় উদ্ভিদ বিজ্ঞানীরাও মাথা চুলকে হাল ছেড়ে দিয়েছিল। কেউ জানতো না কেন এমন হচ্ছে। আসল রহস্যটা ছিল একটা ছোট্ট মৌমাছির মধ্যে। মেক্সিকোতে ম্যালিফোনা নামে একটা বিশেষ প্রজাতির মৌমাছি ছিল, যেটা শুধু ওই একটাই প্রজাতি প্রাকৃতিকভাবে ভ্যানিলা ফুলের পরাগায়ন করতে পারত। ভ্যানিলা ফুলের গঠনটাই এমন অদ্ভুত যে সাধারণ কোনো মৌমাছি বা পোকা এটার ভিতরে ঢুকে পরাগ ছড়াতে পারতো না। আর সেই ম্যালিফোনা মৌমাছি পৃথিবীর আর কোথাও পাওয়া যেত না, শুধু মেক্সিকোতেই ছিল। তাই রেউনিও দ্বীপের গাছগুলো ফুল ফুটতো ঠিকই, কিন্তু কেউ পরাগায়ন করার না থাকায় একটাও ফল ধরতো না। এভাবেই চললো প্রায় 300 বছর। এখন এই জায়গায় ফিরে আসি এডমোর কাছে। 1841 সালে এক সকালে 12 বছরের এই ছেলে প্ল্যান্টেশনে ঘুরছিল। হাতে ছিল একটা পাতলা কাঠি আর একটা ঘাসের সরু টুকরো। কোনো বিশ্ববিদ্যালয় ডিগ্রি নেই, কোনো বিজ্ঞানের বই পড়েনি, এমনকি লেখাপড়াই তেমন জানতো না। কিন্তু সে ভ্যানিলা ফুলের গঠনটা এত মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিল যে সে বুঝে ফেলেছিল ফুলের ভিতরে একটা পাতলা পর্দার মতো অংশ পুরুষ আর স্ত্রী অংশকে আলাদা করে রেখেছে। এদমো সেই সরু ঘাসের টুকরো দিয়ে খুব সাবধানে সেই পর্দাটা তুলে ধরলো আর নিজের বুড়ো আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে দুটো অংশ একসাথে ছুঁয়ে দিল। এই কাজটা করতে লাগতো মাত্র কয়েক সেকেন্ড। কয়েকদিন পর যা ঘটলো সেই পুরো প্ল্যান্টেশনকে অবাক করে দিল। যেই গাছে এদমো এই পদ্ধতি প্রয়োগ করেছিল, সেই গাছে সত্যিকারে ভ্যানিলা বীজ ধরতে শুরু করলো। 300 বছর ধরে যেই সমস্যা ইউরোপের সবচেয়ে বড় বিজ্ঞানীরা সমাধান করতে পারেননি, সেটা মাত্র কয়েক সেকেন্ডে একটা কৌশলে সমাধান করে দিল 12 বছরে একটা দাস বালক। তার মালিক ফেরিওয়াল প্রথমে বিশ্বাসই করতে পারেননি, কিন্তু যখন নিজের চোখে দেখলেন, তখন পুরো প্ল্যান্টেশনের সব শ্রমিককে এই পদ্ধতি শেখানো হলো। মাত্র কয়েক বছরের মধ্যে রেউনিও আর পাশের মাদাগাস্কার দ্বীপ হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদনকারী অঞ্চল। আজও যেটা এই দুই জায়গা থেকেই পৃথিবীর বেশিরভাগ ভ্যানিলা আসে। আজ পর্যন্ত সারা পৃথিবীর হাত দিয়ে ভ্যানিলা পরাগায়নের যে পদ্ধতি ব্যবহার হয়, সেটাকে এখনো ফরাসি ভাষায় বলা হয় এদমো ভঙ্গি। কারণ এটা সেই 12 বছরের ছেলের আবিষ্কার করা পদ্ধতিরই একরকম রূপ। কিন্তু এই গল্পের সবচেয়ে কষ্টের অংশটা এখনো বাকি। এদমো এই আবিষ্কার পুরো বিশ্বের ভ্যানিলা শিল্পকে বাঁচিয়ে দিল। আজকের হিসেবে এই শিল্পের বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার, অথচ এদমো নিজে এর থেকে এক পয়সাও পাননি। তিনি তখনও দাস ছিলেন। তার আবিষ্কারে কোনো প্যাটেন্ট বা স্বীকৃতি তার নামে হয়নি। 1848 সালে ফ্রান্স যখন দাসপ্রথা বিলুপ্ত করলো, তখন এদমো মুক্তি পেল ঠিকই, কিন্তু এক আশ্চর্য নিয়মে তাকে তার প্রাক্তন মালিকের পদবি নিতে হলো।
সে মালিক নিজেই তার আবিষ্কারের কৃতিত্ব বহু বছর নিজের নামে চালানোর চেষ্টা করেছিল। এডমো বাকি জীবন কাটালেন চরম দরিদ্রের মধ্যে। একটা সময় সামান্য চুরির অভিযোগে জেলেও যেতে হয়েছিল তাকে। 1880 সালে মাত্র 51 বছর বয়সে এডমো নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। যেই গাছটা তার হাতের ছোঁয়ায় পৃথিবীর অন্যতম মূল্যবান ফসলে পরিণত হলো, সেই ফসলে লাভের একটা অংশও তার কাছে কখনোই পৌঁছায়নি। এখন এখানে লুকিয়ে আছে অর্থনীতির একটা অস্বস্তিকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য। যে মানুষ আসল মূল্য তৈরি করে সে সব সময় সেই মূল্যের ভাগ পায় না। অর্থনীতিতে এটাকে বলা হয় মূল্য তৈরি করা আর মূল্য নিজের করে নেওয়ার, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এডমো মূল্য তৈরি করেছিল, কিন্তু সেই মূল্য নিজের করে নেওয়ার ক্ষমতা বা সুযোগ তার ছিল না, কারণ তিনি ছিলেন একজন ক্ষমতাহীন মানুষ, একটা ক্ষমতাহীন অবস্থানে। আর এই একই প্যাটার্নে আজকের দুনিয়াতেও অবিরাম ঘটে চলছে, শুধু রূপ বদলে। একটা কারখানার শ্রমিক যেই প্যাটার্নটা বানান সেই পণ্য বিক্রি হয়, যেই বিশাল মুনাফা হয়, তার সিংহভাগ পান মালিক বা বিনিয়োগকারী, শ্রমিক নন। একজন সাধারণ কর্মী হয়তো এমন একটা আইডিয়া দেন যেটা পুরো কোম্পানিকে বাঁচিয়ে দেয়, কিন্তু বছর শেষে বোনাসটা পান তার বস। এমনকি আজকের ডিজিটাল দুনিয়াতেও যেই মানুষটা একটা ভাইরাল কন্টেন্ট বা আইডিয়া তৈরি করে, তার আসল আর্থিক ফায়দা প্রায় তুলে নেয় সেই প্ল্যাটফর্ম বা কোম্পানি যার হাতে ক্ষমতা আর নিয়ন্ত্রণ থাকে। তাহলে এডমো এই গল্প থেকে যেই শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো শুধু প্রতিভাবান হওয়া বা মূল্যবান কিছু তৈরি করাই যথেষ্ট নয়। সেই মূল্যটা নিজের করে রাখার জন্য দরকার হয় স্বীকৃতি, অধিকার আর নিজের অবস্থানকে রক্ষা করার ক্ষমতা। পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য এডমো ছিলেন যাদের হাতের ছোঁয়ায় বিশাল বিশাল শিল্প তৈরি হয়েছিল, অথচ তাদের নাম কখনো ইতিহাসের পাতায় জায়গা পায়নি। পরের বার যখন আপনি ভ্যানিলার সুন্দর সুগন্ধ পাবেন, একটাবার হলো মনে করবেন সেই 12 বছরের ছেলেটার কথা, যে নিজের হাতে পৃথিবীর স্বাদ বদলে দিয়েছিল, অথচ নিজে সারা জীবন থেকে গেল সম্পূর্ণ অচেনা। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।